জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইলিয়াসের লাইভ টক শোতে 15 আগস্ট সম্পর্কে যা বলেন মেজর ডালিম বীর বিক্রম, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দেব গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব হাসিনা পালিয়ে যাওয়ার 5 মাস লজ্জায় এখনও মুখ দেখাননি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমানের সপরিবারের খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর বিক্রম। রোববার 5 জানুয়ারি রাত 9টার দিকে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তেই ভাইরাল হয়। বাংলাদেশের লাইভ টক শোর ইতিহাসে সকল রেকর্ড ভেঙে একসাথে প্রায় 7 লাখ দর্শক টক শোটি উপভোগ করেন। টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75 15 আগস্টের নৈপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি, তার জন্য আরও সময় প্রয়োজন। 24-এর গণ অভ্যুত্থানের নৈপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদ ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। জাতীয় সঙ্গীত ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশি একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। 75-এর হত্যাকাণ্ডের নৈপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন, সেই সাথে মুক্তিযুদ্ধের অনেক অজানা গল্প তুলে ধরেন তিনি। 75-এর 15 আগস্টে ঠিক কী হয়েছিল জানতে চাইলে মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন, নিজের ঢোল নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15 আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব? এই বীর বিক্রম বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব। বিস্তারিত আছে পরবর্তী ভিডিওতে। গত 15 বছরে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তার করে 12 ফেব্রুয়ারির মধ্যে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার 6 জানুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যদের মধ্যে আছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। যারা গুম করতেন তাদেরকে পুরস্কৃত করা হতো। র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই সবচেয়ে বেশি গুমের সঙ্গে জড়িত ছিল বলেও জানান চিফ প্রসিকিউটর। 71-এর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে 2010 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সেই ট্রাইব্যুনাল জামায়াত বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দ্বন্দ্ব ঘোষণা করা হয় এবং তা কার্যকর করা হয়। মাঝখানে ট্রাইব্যুনালের বিচার কাজ অনেকদিন বন্ধ ছিল। এর মধ্যে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে।
ছাত্র জনতার তুমুল আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেয়। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের হাতে গঠিত এই ট্রাইব্যুনালেরও পরিবর্তন আনা হয়। এরপর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের অনুমোদন দেয় আইন মন্ত্রণালয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যরা গত ১৫ অক্টোবর থেকে বিচারিক কাজে যোগ দেন। ১,৫০০ ছাত্র জনতার লাশ এবং অসংখ্য আহত মানুষের ত্যাগের বিনিময়ে গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পলায়নের ৫ মাস পূর্ণ হলেও এখনও তিনি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোথাও মুখ দেখাননি হাসিনা। তবে কি লজ্জায় তিনি মুখ দেখাচ্ছেন না, এমনকি তিনি আসলেই ভারতে আছেন কিনা এবং ভারতে থাকলে কোথায় আছেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ২০২৪ সালের শুরুতে ডামি নির্বাচনে ক্ষমতা আঁকড়ে থাকার মাত্র ৭ মাসের মাথায় তীব্র জনরোষে গত ৫ আগস্ট গদি ছেড়ে পালাতে বাধ্য হন টানা ৪ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪-২০১৮ সালে বিতর্কিত নির্বাচনে সরকার গঠনের পর ২০২৪ সালের ৭ জানুয়ারি আরেকটি বিতর্কিত ডামি নির্বাচনে আবারও ক্ষমতা দখল করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। জানুয়ারিতে সরকার গঠনের পর থেকে বড় ধরনের কোনো আন্দোলন বা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়নি শেখ হাসিনাকে। হঠাৎ করেই চলে আসে কোটা সংস্কার আন্দোলন, আর সেটি তীব্র থেকে তীব্রতর হলে বিধ্বস্ত হয়ে পড়েন শেখ হাসিনা সরকার। ২০১৮ সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকারি চাকরি নিয়োগের কোটা পদ্ধতি কিছুটা সংস্কার করে এরপর হঠাৎ করেই আওয়ামী সরকারের গ্রিন সিগন্যাল অনুযায়ী ২০২৪ সালের ৫ জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার রায় দেয় হাইকোর্ট। কোটা সংস্কারের দাবিতে আবারও শুরু হয় আন্দোলন। শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ। গত ১৪ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এতে যেন আগুনে ঘি ঢালা হয়। এতে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে। সে সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগকে উস্কে দেন। ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। সঙ্গে সঙ্গে আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়ে সব প্রতিষ্ঠানে। এক রাতে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা। ১৬ জুলাই রংপুরে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাঈদ। ২ হাত উঁচু করে রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। পুলিশের ছড়া গুলিতে নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুর দৃশ্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তীব্র থেকে তীব্রতর হতে থাকে আন্দোলন। ছাত্রদের সঙ্গে আন্দোলনে যুক্ত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লাশের মিছিল বাড়তে থাকে। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতাও বাড়তে থাকে। পরবর্তী কয়েকদিন সারা দেশে ব্যাহত সহিংসতা হয়। কারফিউ জারি করে কাঁদানে গ্যাস, রবার বুলেট, ছড়া গুলির পাশাপাশি তাজা গুলি ব্যবহার করে পুলিশ। হেলিকপ্টার থেকেও গুলি করা হয় আন্দোলনকারীদের ওপর। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে শত শত ছাত্র জনতা প্রাণ হারায়। ব্যাপক প্রাণহানি ও নৃশংসতার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার আন্দোলন কিছুটা দমন করতে সক্ষম হয়। এর মধ্যে আদালত কোটা ব্যবস্থা পুরোপুরি পুনর্বহালের পরিবর্তে সংস্কার করে ৫৬% থেকে কোটা ১০% নেমে আসে। এদিকে ব্যাপক প্রাণহানির ঘটনায় কোটা সংস্কারের দাবি শুরু হওয়া আন্দোলন পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। বুলেট আর ব্যাপক প্রাণহানির মাধ্যমে রাস্তা থেকে আন্দোলনকারীদের কিছুটা সরাতে পারলেও ক্ষোভে ফুঁসতে থাকে দেশের জনগণ। এর মধ্যে সামনে আসে ভাতের হোটেল খ্যাত ডিবি পুলিশের প্রধান হারুনের নাটক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডিবি অফিসে বসে ভাত খাওয়ানো এবং সেই ছবি ভিডিও প্রচার করে তাদের দিয়ে জোর করে বিবৃতি আদায় করা হয়। মানুষ এতে আরও ক্ষুব্ধ হয়, ফের রাস্তায় নামতে শুরু করে। সরকার আরও কঠোর হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ৪ আগস্ট মাঠে নামানো হয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীদের। তীব্র জনরোষে দানে টিকতে পারেনি আওয়ামী লীগ। সেনাবাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করিয়ে ক্ষমতা আঁকড়ে থাকার শেষ চেষ্টা করেন শেখ হাসিনা। কিন্তু সেনাবাহিনীর বড় অংশ ছাত্র জনতাকে গুলি করতে অস্বীকৃতি জানায়। গত ৫ আগস্ট সকাল থেকে
রাজধানী ঢাকাসহ সারা দেশে ছাত্র জনতার ঢল নামে। ঢাকা ও ঢাকার আশেপাশে মানুষ শেখ হাসিনাকে গদি থেকে উৎখাতের জন্য গণভবনের দিকে ছুটতে থাকেন। শেখ হাসিনা গণভবন থেকে পালানোর মাত্র ৪৫ মিনিট সময় পান। তীব্র জনরোষ থেকে কোনো রকমের প্রাণ বাঁচিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।